শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সানি, তুমি রেকর্ডিং করো ক্লাসটা। আচ্ছা, আজকে শুরু করতেছি আমরা ফার্স্ট ক্লাস হিসাবে একদম শুরু থেকে। প্রথমেই আমরা অ্যানাটমি নিয়ে ইন্ট্রোডাকশন কিছু আলোচনা করব। অ্যানাটমি মূলত কি? অ্যানাটমি মানে আমাদের দৈহিক যে গঠন, ঠিক আছে? অভ্যন্তরীণ আর বাহ্যিক যে গঠন, এটি হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমির ভিতর একটা মেইন পার্ট হইছে স্কেলেটাল সিস্টেম। আমরা দুই ভাগে ভাগ করি অ্যানাটমিকে। একটা হইছে অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। বাহ্যিক যেটা সেটারে বলে স্কেলেটাল সিস্টেম। মানে কি? হাড়-গোড় নিয়ে যেটাই আমরা আলোচনা করি। বোনস বা হাড়, ঠিক আছে? হাড্ডি সহজ বাংলায়। আর অভ্যন্তরীণ যেগুলো বিভিন্ন অর্গান যেমন হার্ট, লাং, কিডনি এগুলারে বলে ভিসেরা, ঠিক আছে? ভিসেরা। তাহলে অ্যানাটমিতে আমরা মূলত এই দুইটা নিয়ে আলোচনা করি। একটা হইছে এই বোনস বা হাড় নিয়ে, আর একটা হচ্ছে ভিসেরা বা অর্গান নিয়ে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা আসি স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম কি জিনিস? যে অনেকগুলো হাড় বা বোনস মিলে যেটা গঠিত, এটাকে আমরা একত্রে বলি স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে? অঙ্গ সংস্থান তন্ত্র বা অঙ্গতন্ত্র যেটা বলেন, যেটা সহজ মনে হয়। অনেকগুলা বোনস একত্রে মিলিত হয়ে, আমি একটু ছবি দেখাই। এই যে দেখেন একটা স্কেলেটাল, ঠিক আছে? কঙ্কাল যেটারে বলে, কঙ্কাল তন্ত্র বলা যায়। কঙ্কাল যেটারে বলে শুধু বোনস, ঠিক আছে? এইটা হচ্ছে পুরোটা স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে? স্কেলেটাল সিস্টেম, স্কেলেটাল সিস্টেমে হচ্ছে বিভিন্ন বোনস। আমাদের বডিতে টোটাল 206টা বোনস আছে। এই 206টা বোনস হচ্ছে স্কেলেটাল সিস্টেম গঠিত, ঠিক আছে? 206টা বোনসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন 206টা বোনস আছে স্কেলেটাল সিস্টেমে। আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। আমরা দুই ভাগে মূলত ভাগ করি। একটা অ্যাক্সিয়াল, একটা অ্যাপেন্ডিকুলার, ঠিক আছে? অ্যাক্সিয়াল আর অ্যাপেন্ডিকুলার। বডির মাঝ বরাবর যেগুলো আমাদের সেগুলোরে বলে অ্যাক্সিয়াল বোন, মানে অ্যাক্সিয়াল লাইনে আছে মাঝ বরাবর যেগুলো। আর যেগুলো আমাদের সাইডে আছে যেমন হাত, পা, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোনস, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডিশনাল বোনস। আর মাঝখানের গুলো হচ্ছে অ্যাক্সিয়াল বোনস। তাহলে টোটাল আমাদের বোনস সংখ্যা হচ্ছে 206টা। 206টা। এই বোনস গুলোরে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন কি কি ভাগে ভাগ করতে পারি? কিছু আছে ফ্ল্যাট বোন, কিছু আছে শর্ট বোন, কিছু সিসাময়েড বোন, কিছু ইররেগুলার বোন, আর কিছু আছে লং বোন, ঠিক আছে? এই সব ভাগে আমরা ভাগ করি। এই যে সুচারাল বোন যেগুলো, এটা আলাদা কোনো না, এটা ফ্ল্যাট বোনের মধ্যেই পড়ে যায়। সুচারাল বোন, সুচার বলতে কি বোঝায়? সুচারের দুইটা অর্থ আছে। আমরা যে সেলাই দিই এটারও বলে সুচার। আবার মাথার যে বোনস গুলো আছে, আমাদের যে খুলি বলি, যে মাথার খুলি, এগুলারও বলে সুচারাল বোন, ঠিক আছে? এগুলো হচ্ছে সুচারাল বোন। আর যে সেলাই দিই, বিভিন্ন কিটে গেলে যে আমরা সেলাই দিই, বাংলায় যে বলি সেলাই, এটার ইংলিশ টার্মও কিন্তু সুচার দেয়া, ঠিক আছে? সুচার দেয়া, সেলাইয়ের ইংলিশে সুচার বলে। আর এই ক্ষেত্রে বলে সুচারাল বোন, মাথার খুলির যে বোন, এগুলোর বলে সুচারাল বোন। তাহলে সুচারাল বোন হয়েছে ফ্ল্যাট বোনের, ফ্ল্যাট বোনের একটা এক্সাম্পল। ফ্ল্যাট বোন মানে কি? ফ্ল্যাট মানে কি? পাতলা, ঠিক আছে? পাতলা। সেই জন্য এগুলোর নাম হচ্ছে সুচারাল বোন, হচ্ছে ফ্ল্যাট বোন। তারপর আসেন সবথেকে ইম্পর্টেন্ট যেটা লং বোন। লং বোন, লং বোন মানে কি? বড়। লং মানে বড় বা লম্বা বোন, ঠিক আছে? আমাদের বডির সবথেকে বড় লং বোন হচ্ছে ফিমার। ফিমার, ঠিক আছে? এই যে হাঁটুর উপরে যে বোনসটা থাকে, যেখানে মার্ক করা আছে সুন্দর করে, লং বোনের এক্সাম্পল হচ্ছে ফিমার। সবথেকে বড় ওইটাই হচ্ছে ফিমার, ঠিক আছে? ফিমার বাদেও হাতে থাকে আমাদের হিউমেরাস, ঠিক আছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা থাকে, তারপর টিবিয়া, ফিবুলা থাকে। এগুলো আমি দেখাচ্ছি একটু পর। আগে একটু বলে নিই। লং বোন হচ্ছে ফিমার, সবথেকে বড় লং বোন। তারপর আসেন ইররেগুলার বোন। ইররেগুলার বোন কোনগুলো? হচ্ছে ভার্টিব্রা। ভার্টিব্রা মানে কি? মেরুদণ্ডের যে বোন বলি আমরা, বলি না মেরুদণ্ডের হাড্ডি, সেগুলো হচ্ছে ভার্টিব্রা। সেগুলোর নামে হচ্ছে ভার্টিব্রা। ভার্টিব্রা আবার অনেক প্রকার, সার্ভাইকাল আছে, লাম্বার আছে, স্যাক্রাল আছে, ঠিক আছে? তাহলে এই সবগুলাই মেরুদণ্ডের যত বোন আছে সবগুলোই হচ্ছে ইররেগুলার বোন। ইররেগুলার বোন। এছাড়া আছে কি? শর্ট বোন আছে। শর্ট বোন মানে কি? ছোট বোন, ঠিক আছে? ছোট বোন। এই যে হাত আর পায়ের আঙুলে যেসব আমাদের হাড্ডি আছে, এগুলো হচ্ছে সব শর্ট বোনের এক্সাম্পল। শর্ট বোনের এক্সাম্পল। আর একটা আছে সিসাময়েড বোন। এটা হচ্ছে একটা স্পেশালাইজড বোন। সিসাময়েড বোন।
হাঁটুতে থাকে যেটা, ঠিক আছে? আমরা বলি হাঁটুর বাড়ি বলি না অনেকে, হাঁটুর বাড়ি, সেটি হচ্ছে প্যাটেলা বা সিসাময়েড বোন। এই সিসাময়েড মানে কি? সিসাময়েড আসছে হইছে সিসাময়েড থেকে, সিমের বিচি, ঠিক আছে? এটা দেখতে অনেকটা হইছে সিমের বিচির মতো, এজন্য নাম হচ্ছে সিসাময়েড বোন। এটা কিন্তু জন্মের পর থাকে না, সদ্যজাত যারা জন্ম নিছে বাচ্চা ধরে দেখবেন হাঁটুতে কোনো বোনস নাই, ঠিক আছে? এটা আস্তে আস্তে পরে ডেভেলপ করে। কিভাবে ডেভেলপ করে? ফ্রিকশনের মাধ্যমে। বাচ্চারা যখন হামাগুড়ি দেয় তখন হচ্ছে ফ্রিকশন হয় হাঁটুর সাথে, ঠিক আছে? হাঁটুর সাথে ফ্রিকশনের মাধ্যমে এই সিসাম টেন্ডন থেকে সিসাময়েড বোনের উৎপত্তি হয়। এটা ১ম এ কোনো বোনসই থাকে না। নরম মাংস যেমন আমাদের মাংসপেশি যেমন টেন্ডন তেমন থাকে নরম। তখন জন্ম নেয় বাচ্চা। যখন হামাগুড়ি দেয়া স্টার্ট করে আস্তে আস্তে এটা শক্ত হয়ে প্যাটেলা বা সিসাময়েড বোনে রূপান্তরিত হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? এইটা হচ্ছে বোনের টাইপ, ঠিক আছে? বোনের টাইপ। এবার আসি কোথায় কোন বোনস থাকে। এই যে দেখেন এই জায়গায় মার্ক করা আছে সবগুলো। এই ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নাম্বার দিয়ে লেখা আছে পাশে। কোনটা কোন বোনস, ঠিক আছে? এই যে ১ নাম্বারেই দেয়া আছে স্কাল। স্কাল মানে মাথার খুলি, ঠিক আছে? মাথার খুলি। নিচের দিকে আসেন, যখন আমি ফিমার বলছিলাম এর আগে ১১ নাম্বারে দেখেন ফিমার, ঠিক আছে? ১১ নাম্বার মার্ক করা। এটা হইছে ফিমার, ফিমার। ১২ নাম্বারে এই যে একটু আগে যেটার কথা বললাম সিসাময়েড বোন, প্যাটেলা। প্যাটেলা। ঠিক আছে? তারপর ২৭, ২৮ এ দেখেন টিবিয়া ফিবুলা। ২৭, ২৮ হচ্ছে টিবিয়া ফিবুলা। এই ২ টাও বড় বোনস। এই জায়গায় ২ টা বোনস কিন্তু ২৭, ২৮। একটা টিবিয়া, একটা ফিবুলা। এই টিবিয়া ফিবুলা খালি চোখে দেখলে ভালো বুঝবেন। একটা হইছে মোটা, আরেকটা হইছে চিকন। ঠিক আছে? মোটা একটা, চিকন একটা। যেটা ভিতরের দিকে সেটা হইছে মোটা থাকে। মানে টিবিয়াটা থাকে মোটা। আর ফিবুলা থাকে বাইরের দিকে। ২৭ নাম্বার হইছে ফিবুলা আর ২৮ নাম্বার হইছে টিবিয়া। টিবিয়া থাকে ভেতরের দিকে, এটা সাইজে মোটা হয়, ঠিক আছে? আর ফিবুলা একটু পাতলা হয়, মানে চিকন হয়, ঠিক আছে? আমরা যে এই যে হাঁটা চলা করি পুরা ওয়েটটা বিয়ার করে টিবিয়া, ঠিক আছে? টিবিয়া। যে আমরা এই হাঁটা চলা করি, দৌড়াদৌড়ি করি সবটাই হইছে টিবিয়ার কারণে পারি। যদি কারো টিবিয়া ভাঙে সে হাঁটাহাঁটি করতে পারে না। কিন্তু যদি কারো ফিবুলা ভাঙে সে কিন্তু হাঁটতে পারবে। তার কিন্তু হাঁটার ক্ষমতা থাকবে। কিন্তু সে হাঁটতে পারে না সাময়িক, এটা হইছে ব্যথার কারণে, অন্য কোনো কারণে না। কিন্তু ফিবুলা ভেঙে গেলে কিন্তু পেশেন্ট হাঁটতে পারে। হাঁটার ক্ষমতা তার চলে যায় না। কিন্তু টিবিয়া ভেঙে গেলে পেশেন্ট আর হাঁটতে পারবে না। ঠিক আছে? হাঁটার ক্ষমতা চলে যায়। টিবিয়া, ফিবুলা এই ২ টা হচ্ছে পায়ের। আর হাতের ক্ষেত্রে আমরা বলি রেডিয়াস, আলনা। ঠিক আছে? ২২, ২৩, ২২, ২৩, ঠিক আছে? রেডিয়াস, আলনা। এই ক্ষেত্রেও রেডিয়াসটা একটু মোটা, আলনাটা একদমই চিকন। ঠিক আছে? হাতে তো আর ওয়েটের ওরকম কথা নাই। রেডিয়াস, আলনা। তারপর এইরকম অনেকগুলো বলছি, এটা আপনারা দেখে নেবেন। আমি পুরোটা বললাম না। পুরোটা বললে অনেক টাইম চলে যাবে। এটা বলার ঐরকম কিছু নাই। কোথায় কোন বোনস আছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সুন্দর করে মার্ক করা আছে। যেমন মেরুদণ্ডের আচ্ছা এই জায়গায় আরেকটা বোনস আছে দেখেন ৩ নাম্বারে, ঠিক আছে? ম্যানোব্রিয়াম স্টার্নি। ম্যানোব্রিয়াম স্টার্নি, এটার টোটালটা আমরা বলি স্টার্নাম। স্টার্নাম আমাদের শরীরে যে রক্ত উৎপন্ন হয়, ছোটবেলায় যে রক্ত উৎপন্ন হয়, এটা রক্তের যে কণিকাগুলো উৎপন্ন হয়, এগুলো সব উৎপন্ন হয়েছে ম্যানোব্রিয়াম স্টার্নি দিয়া, ঠিক আছে? মানে স্টার্নাম দিয়া। স্টার্নাম দিয়ে আমাদের সব রক্তের কণা উৎপন্ন হয়। ঠিক আছে? অনেকের ক্যান্সার হলে শুনবেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা লাগবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এর একটা সাইট কিন্তু এই স্টার্নাম। স্টার্নাম দিয়ে আমরা বোন ম্যারো কালেক্ট করে এটা আমরা ট্রান্সপ্লান্ট করি। যাদের রক্তের ক্যান্সার এরকম আছে। ঠিক আছে? এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এর একটা সাইট ম্যানোব্রিয়াম স্টার্নি বা স্টার্নাম। স্টার্নাম। ঠিক আছে? এগুলো সবই লেখা আছে। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো নিয়ে আমি অত কথা বলতেছি না। এই ছবিতেও লেখা আছে সবগুলা সুন্দর। এটাই আবার দেখেন যে মাথার খুলির বোন। আমি একসাথে বলছি। মাথার খুলি কিন্তু একটা বোন না। এই জায়গায় অনেকগুলো বোনস আছে আমাদের। অনেকগুলো মিলে খুলি তৈরি। এই জায়গায় আলাদা, আলাদা করেও লেখা আছে। ফ্রন্টাল, টেম্পোরাল, নেজাল, ঠিক আছে? অরবিট মানে হচ্ছে চক্ষু গোলক, ঠিক আছে? এগুলো আলাদা, আলাদা লেখা আছে। এগুলো আর বললাম না। এবার আসেন যে এই যে যা বললাম এই বোনস এর কাজ কি? বোনস হইছে আমাদের একটা ইম্পোর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এরা কি কাজ করে? এরা আমাদের ১ নাম্বার কাজ দিয়েছে সাপোর্ট অফ দ্য বডি। আমাদের বডিকে সাপোর্ট দেয়, শেপ মেইনটেইন করে, ঠিক আছে? শেপ মেইনটেইন করে, প্রোটেকশন দেয়। প্রোটেকশন দেয় কিভাবে? আমাদের দেহের ভিতরে যে বললাম অভ্যন্তরীণ যেগুলো অর্গান, ঠিক আছে? অঙ্গ আমাদের যেমন হার্ট, লাং, কিডনি এগুলারে প্রোটেকশন দেয়, ঠিক আছে? এগুলোর প্রোটেকশন দেয় আমাদের
বোনস। আরেকটা ইম্পর্টেন্ট লাস্টের যেটা ব্লাড সেল ফরমেশন, এই যে একটু আগেই বললাম ম্যানোব্রিয়াম স্টার্নি বা স্টার্নাম থেকে আমাদের রক্তকণা উৎপন্ন হয়, রক্তের বিভিন্ন কণিকা আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট এগুলো উৎপন্ন হয়েছে সব ম্যানোব্রিয়াম স্টার্নি থেকে, এই জন্য বলছে ব্লাড সেল ফরমেশন। আর একটা হচ্ছে স্টোরেজ অফ মিনারেল অ্যান্ড ফ্যাট, আমাদের যে চর্বি বা মিনারেল যেগুলো জিঙ্ক টিঙ্ক এগুলো সব হচ্ছে বোনসের ভিতর জমা থাকে, এই জন্য হচ্ছে স্টোরেজ অফ মিনারেল অ্যান্ড ফ্যাট। আর বোনস আরেকটা কি কাজে সহায়তা করে, আমাদের চলাচলে সহায়তা করে, মুভমেন্টে সহায়তা করে, আমরা যা হাঁটাচলা করি সব হচ্ছে বোনস এর মাধ্যমে, ঠিক আছে, মুভমেন্টে সহায়তা করে। এই বোনস একটা গুরুত্বপূর্ণ জিনিস। বোনস এর রোগ পড়াবো একটু পরই, দেখবেন বোনস এর রোগের কমন সিমটম কি কি থাকতে পারে। বোনস এর রোগ হইলে যদি কারো হাড্ডিতে কোনো রোগ হয়, ঠিক আছে, যে আর্থ্রাইটিস বলি আমরা, বাত বলি অনেকে, কি হয়, ব্যথা হয় কমন। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলতেছি। যেটুক বললাম কি কি কাজ, বোনস কতটা, বোনস হচ্ছে 206টা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দুই ভাগে ভাগ করি, অ্যাক্সিয়াল আর অ্যাপেন্ডিকুলার। আর বোনসের কাজ, আর প্রত্যেকটা বোনসের এক্সাম্পল, ফ্ল্যাট বোনের এক্সাম্পল কি, শর্ট বোনের এক্সাম্পল কি, সিসাময়েড বোনের এক্সাম্পল কি, ইরেগুলার বোনের এক্সাম্পল কি, টাকা দিয়েছে, এগুলো ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষাতেও এগুলোই আসবে মূলত, ঠিক আছে। এবার আসেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 9 রিজন অফ অ্যাবডোমেন। আমরা অ্যাবডোমেন রে 9টা রিজনে ভাগ করি। অ্যাবডোমেন মানে কি আগে আসি, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, আমরা সহজ বাংলায় যেটাকে পেট বলি, ঠিক আছে। পেট মানে কিন্তু পাকস্থলী না, পাকস্থলী থেকে ভিতরে, আমরা বলতেছি পেট, বাইট দিয়ে যেটা দেখায়, পুরো পেটে আমরা বলি অ্যাবডোমেন। এই অ্যাবডোমেন রে আমরা 9টা রিজনে ভাগ করি, ঠিক আছে, আমাদের সুবিধার্থে 9টা রিজনে আমরা ভাগ করি আমাদের সুবিধার্থে। কোথায় কোন রিজনে কি আছে এটা জানার জন্য আমাদের 9 রিজনে ভাগ করতে হয়। যেমন আমরা প্রেসক্রিপশনে সাধারণত বেশিরভাগই লেখি কি, আপার অ্যাবডোমিনাল পেইন বা আম্বিলিকাল পেইন বা এপিগ্যাস্ট্রিক পেইন, ঠিক আছে। এই জন্য আমাদের এই 9 রিজন জানা গুরুত্বপূর্ণ। এপিগ্যাস্ট্রিক রিজনে কি কি থাকে এটা না জানলে আমরা বুঝতে পারবো না যে এর কারণ কি, কি কারণে ব্যথা হয়েছে, ঠিক আছে। এজন্য সুবিধার্থে আমরা 9 রিজনে ভাগ করি। এই 9 রিজনে কিভাবে ভাগ করব, 9 রিজনে আমরা হচ্ছে 4টা লাইন টানি, ঠিক আছে, আড়াআড়ি 2টা, লম্বালম্বি 2টা, ঠিক আছে। 2টা লাইনে 4টা লাইন টানলেই আমাদের 9টা রিজন তৈরি হয়ে যায়। মাঝখানের রিজন থেকে সবসময় মনে রাখা শুরু করবেন, তাইলে ইজি হবে। মাঝখানে আমাদের থাকে আমলিকাল রিজন, নাভি যেটাকে বলি, ঠিক আছে, নাভি। 9 রিজনের মাঝখানের রিজনটাই হয়েছে আমলিকাল রিজন বা আমলিকাস বা নাভি, ঠিক আছে। এই রিজন হচ্ছে মাঝখানে। এরপর আপনারা হিসাব করে মনে রাখতে সুবিধা হবে, আমলিকাসের ঠিক উপরেই থাকে হচ্ছে এপিগ্যাস্ট্রিক, এপিগ্যাস্ট্রিক আর নিচেই থাকে হাইপোগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিক রিজন কোনটা, এপিগ্যাস্ট্রিক রিজন হচ্ছে পেটের সবথেকে উপরিভাগ, আমরা যখন লিখি আপার অ্যাবডোমেন, ঠিক আছে, পেটের উপরিভাগ, আপার অ্যাবডোমেন মানেই কিন্তু এপিগ্যাস্ট্রিক, আপার অ্যাবডোমেন মাঝখানের পার্টটাই হচ্ছে এপিগ্যাস্ট্রিক। আপার অ্যাবডোমেন বললে বোঝায় উপরের তিনটেই, রাইট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক। আর একদম স্পেসিফিক লিখলে যদি মিডল আপার অ্যাবডোমেন লেখেন, এটি হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, ঠিক আছে, এপিগ্যাস্ট্রিক রিজন। এপিগ্যাস্ট্রিকের আরো একটা বোঝার সুবিধার্থ আছে, এপিগ্যাস্ট্রিক কোনটা, এপিগ্যাস্ট্রিক হচ্ছে বুক আর পেটের জাংশন, যেই জায়গায় বুক শেষ পেট শুরু, ওই রিজনটারই আমরা বলি এপিগ্যাস্ট্রিক, ঠিক আছে। বুক শেষ কিভাবে বুঝবেন, বুকের মাঝখানে হাত দিলেই দেখবেন একটা শক্ত হাড় বাজে, এবার হাড়ের বরাবর নিচে নেমে আসেন, যেই জায়গা থেকে, যেই জায়গায় এই হাড় শেষ সেই জায়গা থেকে নরম শুরু, ঠিক আছে। হাড় যেই পর্যন্ত আছে সেই পর্যন্তই শক্ত, এরপরে দেখবেন নরম শুরু, যেই জায়গা থেকে নরমটা শুরু ওই জায়গাটাই হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন। আমাদের গ্যাস্ট্রিকের যে আলসার হয়, পিইউডি হয়, তাদের ম্যাক্সিমাম কমপ্লেইনই থাকে এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন, ঠিক আছে, এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন। তাহলে পেট আর বুকের জাংশন যে জায়গায় সেইটাই হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, সহজ বাংলায় বুঝাইতে গেলে। আর এপিগ্যাস্ট্রিক কোনটা, আর একটা হচ্ছে নাভির উপরিভাগ হচ্ছে এপিগ্যাস্ট্রিক, আর নাভি তো আমলিকাস, আর নাভির যে নিচ তলপেট যেটা বলি সেটার বলি আমরা হাইপোগ্যাস্ট্রিক, ঠিক আছে, হাইপোগ্যাস্ট্রিক। হাইপোগ্যাস্ট্রিক রিজনে কাদের কি হইতে পারে, হাইপোগ্যাস্ট্রিক রিজনে কমনলি আমাদের যেটা হয় ইউটিআই এর ব্যথা, তলপেটে ব্যথা নিয়ে আসে, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন হয়, ঠিক আছে। হাইপোগ্যাস্ট্রিক প্রস্রাবে যাদের ইনফেকশন হয় সেগুলো হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন। এবার আসেন তাইলে এপিগ্যাস্ট্রিকের দুই পাশে কি, এপিগ্যাস্ট্রিকের দুই পাশে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, ঠিক আছে, রাইট হাইপোকন্ড্রিয়াক আর হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক, দুইটা থাকে এপিগ্যাস্ট্রিকের দুই পাশে। আমলিকাসের দুই পাশে কি থাকে, রাইট লাম্বার, লেফট লাম্বার, ঠিক আছে। আর হাইপোগ্যাস্ট্রিকের দুই পাশে থাকে রাইট আইলিয়াক, লেফট আইলিয়াক। এবার উপর থেকে আসি একদম রাইট হাইপোকন্ড্রিয়াক, ঠিক আছে। এপিগ্যাস্ট্রিকের ডান পাশে, ডান পাশে সব থেকে বড় অর্গানই হয়েছে লিভার।
লিভার যকৃত, ঠিক আছে? যকৃত, কলিজা যেটারে বলে আরকি। লিভার বা যকৃত। এই রাইট রিজনে ব্যথা কাদের বেশি হয়? এটা কমন সবথেকে যাদের লিভারের সমস্যা বা গল ব্লাডারের সমস্যা। পিত্তথলির পাথর বলে না? পিত্তথলির পাথর যাদের হয় তাদের হইছে এই পেটের ডান দিকে ব্যথা করে। ঠিক আছে? তারা বলে যে পেটের ডান দিকে মানে উপরিভাগের ডান দিকে ব্যথা করে। এইটা সবথেকে কমনই হইছে গল ব্লাডারের স্টোন যাদের পিত্তথলিতে পাথর হইছে। ঠিক আছে? আর লিভারের সমস্যা যাদের হেপাটাইটিস হয় তাদেরও কিন্তু এই ডান দিকে ব্যথা করতে পারে। এই জায়গায় লেখা আছে কি, কি অর্গান থাকে। দেখেন লিভার, রাইট কিডনি। কিডনি সাধারণত এত উপরে থাকে না। এটা একটু ভুল আছে। ঠিক আছে? লিভার, গল ব্লাডার আর লার্জ স্মল ইন্টেস্টাইনের কিছু পার্ট থাকতে পারে রাইট হাইপোকন্ড্রিয়াকে। লেফট হাইপোকন্ড্রিয়াক যেটা বাম দিকে। ঠিক আছে? বাম দিকে স্টোমাকের কিছু পার্ট থাকে। স্প্লিনের কিছু পার্ট থাকে, লিভারের টিপ থাকে। লেফট হাইপোকন্ড্রিয়াকটা একটু খুব আনকমন। ঠিক আছে? এই জায়গায় খুব একটা পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আসে না। আমাদের বেশি কমপ্লেন নিয়ে আসে যে বেশি সমস্যা নিয়ে আসে হইছে এপিগ্যাস্ট্রিক আর রাইট হাইপোকন্ড্রিয়াকে। ঠিক আছে? তারপর তামলিকাস, মাঝ পেটে ব্যথা। এটা মোটামুটি যাদের ইন্টেস্টাইন মানে কি? ইন্টেস্টাইন মানে হচ্ছে নাড়িভুঁড়ি। ঠিক আছে? নাড়িভুঁড়ি আমরা বলি না? নাড়িভুঁড়ি সেগুলোই হচ্ছে সব ইন্টেস্টাইন। একটা স্মল ইন্টেস্টাইন, একটা লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে? মাঝখানে থাকে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের যেকোনো সমস্যা এই আম্বিকাস রিজনে পেইন হইতে পারে। তারপর আসছেন রাইট লাম্বার, লেফট লাম্বার। রাইট লাম্বার আর লেফট লাম্বারে মূলত হচ্ছে যাদের কিডনির সমস্যা তাদের ক্ষেত্রে এই দুই রিজনে ব্যথা বেশি হয়। ঠিক আছে? তাদের এই রাইট লাম্বার আর লেফট লাম্বারে যাদের ব্যথা হয় আমরা সাসপেক্ট করি কিডনির কোনো সমস্যা আছে কিনা বা ইন্টেস্টাইনের কোনো ঝামেলা আছে কিনা। ইন্টেস্টাইনের ক্ষেত্রেও কিন্তু হইতে পারে। হার্নিয়ার পেশেন্টদেরও অনেক সময় কিন্তু এই জায়গায় ব্যথা হয়। ঠিক আছে? ব্যথা হয়। তারপর নিচে আসি রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক। রাইট ইলিয়াক, লেফট ইলিয়াকের রাইট ইলিয়াক রিজন হইছে আমাদের কমনলি অ্যাপেন্ডিসাইটিস এর জন্য রাইট আইলিয়াক রিজনে আমাদের এই যে কোমরের এই জায়গায় একটা হাড় আছে, সবাই ধরে দেখেন, ধরলেই বুঝতে পারবেন কোমরের ওই জায়গায় হাড় আছে, ওই জায়গাটাই হচ্ছে রাইট আইলিয়াক। ঠিক আছে? এই জায়গায় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর পেইন আসে। ঠিক আছে? পেইন আসে। আর লেফট আইলিয়াকে কি আছে? লেফট আইলিয়াকে হইছে সিগময়েড কোলন মানে এগুলো হইছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। ঠিক আছে? অনেক সময় লেফট আইলিয়াকে কিন্তু স্প্লিন মানে হচ্ছে প্লিহা। ঠিক আছে? প্লিহা আর একটা প্যানক্রিয়াটাইটিস যাদের আছে এইসব ব্যথাও কিন্তু লেফট ইলিয়াক রিজনে আসতে পারে। তাহলে এই ৯ টা রিজন আমাদের জানার দরকার যে কোন রিজনে ব্যথা আর কোন, কোন অর্গান আছে। ঠিক আছে? এই রিজনে ব্যথা হলে কোন অর্গান নিচে আছে আমরা যাতে বুঝতে পারি এজন্য আমাদের এই 9 রিজন অফ অ্যাবডোমেন মানে পেটের ৯ টা অঞ্চল। এই ৯ টা অঞ্চল জানতে হবে। কোন অঞ্চলে কোনটা আছে। আর এইটা কিন্তু ইম্পোর্টেন্ট আপনাদের যখন পরীক্ষা হয় মেক্সিমাম ক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু দেয়া হয় 9 রিজন অফ অ্যাবডোমেন। কি, কি আছে মনে রাখার সুবিধার্থে মনে রাখবেন মাঝখানে আছে আম্বিকাস বা নাভি। এরপর নাভির উপরে এপিগ্যাস্ট্রিক, নিচে হাইপোগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিকের ডান বামে এক সাইডে রাইট হাইপোকন্ড্রিয়াক আর এক সাইডে লেফট হাইপোকন্ড্রিয়াক। আম্বিকাসের ডানে রাইট লাম্বার, বামে লেফট লাম্বার আর হাইপোগ্যাস্ট্রিকের রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক। এইভাবে মনে রাখবেন তাহলে সুবিধা হবে। ঠিক আছে? বুঝতে পারছেন এই ৯ রিজন? ৯ রিজনে কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন যদি না বুঝে থাকেন কেউ। সব বুঝে থাকলে পরের টপিকসে আমি চলে যাই। এতক্ষণ যা বললাম সব অ্যানাটমি। ঠিক আছে? অ্যানাটমি নিয়ে আমরা কথা বলছি। এবার আমরা একটা রোগ পড়াবো। আমি অ্যানাটমি আজকে আর পড়াবো না এরকম থিওরি। এটা আবার পরদিন কিছুটা পড়াবো। এখন একটা রোগ পড়াই। ঠিক আছে? রোগ না পড়াইলে আপনাদের ভাল লাগবে না। একটা রোগ পড়াই। রিউমাটয়েড আর্থ্রাইটিস। এতক্ষণ বোনস নিয়ে আমরা কথা বলছি, হাড় নিয়ে কথা বলছি। ঠিক আছে? হাড় নিয়ে কথা বলছি। আগেই বলছি যে হাড়ের যদি কোনো অসুখ মানে রোগ হয় তাহলে কমন সিমটম হাড়ের যে কোনো কিছু হইলে কমন কিছু সিমটম আছে। কি, কি সিমটম হইতে পারে? এই ক্ষেত্রে পেইন হবে মানে ব্যথা হবে। ঠিক আছে? লস অফ মুভমেন্ট হবে মানে সে নাড়াতে পারবে না। যদি হাতে ব্যথা হয়, হাত নাড়াতে কষ্ট হয় বলে যে মুভমেন্টে কষ্ট হইতেছে। ঠিক আছে? আর কি হইতে পারে? আর রেডনেস হইতে পারে। ঠিক আছে? রেডনেস মানে লাল হয়ে যাওয়া। যেই জায়গায় হবে সেই জায়গাটা লাল হয়ে যাবে। ঠিক আছে? রেডনেস হইতে পারে। এগুলো হচ্ছে আর ফুলে উঠতে পারে সুয়েলিং। ঠিক আছে? ফুলে ওঠাটা আমরা বলি সুয়েলিং। ব্যথা মানে হইছে পেইন আর ফুলে ওঠা হয়েছে সুইলিং আর লাল হয়ে যাওয়া হয়েছে রেডনেস আর লস অফ মুভমেন্ট মানে বা লিমিটেশন অফ মুভমেন্ট মানে সে নাড়াতে পারতেছে না ঠিক মতো। ঠিক আছে? প্রথমে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসে আসতেছে যেটা খুবই কমন। ঠিক আছে? কমন রিমাটয়েড আর্থ্রাইটিস কি জিনিস? রিমাটয়েড আর্থ্রাইটিস মানে হচ্ছে বাত, আমরা বাংলায় বলি বাতের সমস্যা যেটা, এটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস। আগে জানেন রিমাটয়েড আর্থ্রাইটিস কি জিনিস?
এটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কি? ঠিক আছে? এই জায়গায় ২ টা টার্ম, একটা অটো একটা ইমিউন। ইমিউন মানে কি? ইমিউন মানে হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। আমাদের শরীরের নিজস্ব একটা প্রতিরোধ ব্যবস্থা আছে, এইটারে আমরা বলি ইমিউন সিস্টেম। ঠিক আছে? তাহলে অটো ইমিউন মানে কি? অটো মানে কি? অটো মানে অটোমেটিক, এমনি। তাহলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার বলতে তাহলে কি বোঝাচ্ছে এই জায়গায়? এই জায়গায় মূলত আমাদের শরীর কোন জীবাণু ঢুকলে তার এগেইনস্ট এ কাজ করে। ঠিক আছে? কাজ করে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে কি হয়? একটা অনেক আগে ইনফেকশন হইলো, তার এগেইনস্ট এ বডি আমাদের কাজ করছে। কাজ করে ইনফেকশনটা মেরে ফেলছে। আমরা ভালো হয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর কি করলো? যে ওই যে ইনফেকশনটা ঢুকছে ওটা তো এখন নাই। কিন্তু আমাদের বডি অটোমেটিক ভাবেই প্রতিরোধ করতে যাচ্ছে। এই প্রতিরোধের ফলে আমাদের বডির যে ভালো যেগুলা সেল, যেমন বোনসের ভালো কিছু সেল আছে, এগুলারও নষ্ট করে ফেলতেছে। ফলে কি হয়ে গেল? যে ওই ভালো সেলটাও নষ্ট হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু জীবাণু নষ্ট হয় নাই। নষ্ট হয়েছে কি ভালো সেল। ফলে রোগ আমাদের এই যে ব্যথার বিভিন্ন সমস্যা আসতেছে। এই টোটাল টার্মটারে আমরা একত্রে বলতেছি অটো ইমিউন। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু অটো ইমিউন মানে হইছে তাই যে ভালো সেলরেও নষ্ট করে ফেলতেছে। এজন্য নাম হইছে অটো ইমিউন ডিসঅর্ডার। এই ক্ষেত্রে হইছে শুরু হয় কি দিয়ে? রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ১ম এ স্ট্রেপ্টোকক্কাসের সাধারণ একটা ইনফেকশন হয়। দেখা যায় যে পেশেন্টের কানে ব্যথা শুরু হইছে। ঠিক আছে? বা গলা ব্যথা শুরু হইছে। সামান্য, অত গুরুত্বপূর্ণ কিছুই না। এটা আবার কিছুদিন পর ঠিকও হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর দেখা যায় কি পেশেন্টের এরকম হাত পা মারাত্মক আকারে ব্যথা শুরু হয়ে গেছে। তাইলে কি হইলো? যে ১ম এ তো ইনফেকশন হইলো একটা, এটা ভালো হয়ে গেছে। তেমন কিছুই সিভিয়ার না। কিন্তু আমাদের বডি হইছে অটো ইমিউনিটি প্রদর্শন করতেছে মারার জন্য। ফলে হইছে অটো ইমিউন ডিসঅর্ডার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে তাদের ক্ষেত্রে বেশি হয়। দেখা যায় অনেকের ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে জেনেটিক্যাল হিস্ট্রি আছে, জিনগত। তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। সবার ক্ষেত্রে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, এই বাতের সমস্যা হয় তা কিন্তু না। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। ঠিক আছে? অটো ইমিউন ডিসঅর্ডার। এর সিম্পটম কি? আমি সিম্পটম আগেই বললাম। যেকোনো বোনসের এই হাড্ডি রিলেটেড যেকোনো রোগে, মানে বাতের সমস্যার যেকোনো রোগে, ঠিক আছে? কমন সিম্পটম পেইন, সুইলিং। ঠিক আছে? পেইন মানে বলছি কি ব্যথা, সুইলিং মানে ফুলে ওঠা, ফুলে ওঠা। টেন্ডারনেস মানেও ব্যথা। আচ্ছা, পেইন আর টেন্ডারনেস একটু পার্থক্য আছে। পেইন মানেও ব্যথা, টেন্ডারনেসও ব্যথা। পেইন মানে হচ্ছে পেশেন্ট নিজে ফিল করতেছে তার ব্যথা। আর টেন্ডারনেস মানে কি? টেন্ডারনেস মানে অন্য একজন যদি সেই জায়গায় চাপ দিতেছে তাইলে পেশেন্টের ব্যথা লাগতেছে। ঠিক আছে? এটারে বলে টেন্ডারনেস। আর পেশেন্ট যখন নিজে ফিল করতেছে যে আমার ব্যথা, তখন এটা হবে পেইন। আর অন্য কেউ যখন দেখবে তখন সেটা হবে হচ্ছে টেন্ডারনেস। ঠিক আছে? আর স্টিফনেস থাকে, জয়েন্ট স্টিফনেস। স্টিফনেস মানে কি? শক্ত হয়ে যাওয়া। ঠিক আছে? শক্ত হয়ে গেছে, এটারে বলে স্টিফনেস। তারপরের পয়েন্টটি দেখেন, জয়েন্ট ওয়ার্ম অ্যান্ড রেডনেস। রেডনেস মানে কি? লাল হয়ে যাওয়া। আর ওয়ার্ম মানে কি? যেই জায়গাটায় হইছে আরকি, যেই জায়গায় সমস্যা, ধরেন হাঁটুতে কারো সমস্যা বা আঙুলে কারো সমস্যা, ওই জায়গাটা গরম হয়ে রয়েছে। ঠিক আছে? গরম হয়ে রয়েছে। এজন্য বলছে জয়েন্ট ওয়ার্ম অ্যান্ড রেডনেস। তারপরে আসেন ডিফিকাল্ট মুভিং, স্পেশালি ইন মর্নিং অ্যান্ড সিটিং স্টেট। ডিফিকাল্ট মুভিং মানে ওই যে আগেই বলছি আমি, লস অফ মুভমেন্ট বা লিমিটেশন অফ মুভমেন্ট। সে ঠিক মতো নাড়াতে পারবে না। সেটা যেই জায়গায় হোক, হাতে হইলে হাত, পা হইলে পা। ব্যালেন্স ইস্যু মানে সে ঠিক মতো ভারসাম্য বজায় রাখতে পারবে না। ব্যথা হলে স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে পারে না। লাস্ট পয়েন্ট হচ্ছে ডিফর্ম জয়েন্ট। ডিফর্ম জয়েন্ট কি? যারা ক্রনিক মানে অনেক দিন হয়ে গেছে আর্থ্রাইটিস, তাদের ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট কমপ্লেইন করে আঙুল বেঁকে যায় বা হাত বেঁকে যায়। এটারে বলে ডিফর্মিটি। ঠিক আছে? ডিফর্মিটি বেঁকে যাওয়ারে বলে সহজ বাংলায়, কোনো মানে নরমাল না, অস্বাভাবিক। যেটা নরমালি যেমন থাকে তেমন থাকবে না, অস্বাভাবিকভাবে বেঁকে যাবে। ঠিক আছে? এটারে বলে ডিফর্মিটি। তাহলে সিম্পটম মানে লক্ষণ হইবে এগুলা রয়েছে। এগুলা এই আর্থ্রাইটিস কিন্তু অনেক প্রকার। আজকে আমরা পড়াইতেছি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অন্য আর্থ্রাইটিস না। ঠিক আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস আরো অনেক প্রকার আছে। অস্টিও আর্থ্রাইটিস আছে। ঠিক আছে? অনেক প্রকার আছে। আমরা আজকে পড়াচ্ছি শুধু রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এর লক্ষণ হইছে মূলত এগুলো। এবার আসেন আরো কিছু স্পেসিফিক লক্ষণ আছে, আমি বলতেছি। স্পেসিফিক লক্ষণ যেমন এখানে দেখেন, দেখতে পারতেছেন সবাই ক্রাইটেরিয়া। ঠিক আছে? এই ৭টা ক্রাইটেরিয়া যদি প্রেজেন্ট থাকে আমরা একদম শিওর হয়ে যাই যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট। ৭টা ক্রাইটেরিয়া কি? ১ নাম্বার পয়েন্টই দেখেন, মর্নিং স্টিফনেস। মর্নিং স্টিফনেস মানে কি? পেশেন্ট ঘুম থেকে ওঠার পর যদি হাতে হয় বা পা হয়, যেই জায়গায় হবে সেই জায়গাটা ১ ঘন্টার বেশি ধরে শক্ত হয়ে থাকবে। ঠিক আছে? এটারে বলে মর্নিং স্টিফনেস। ১ ঘন্টা বলতে যে ১ ঘন্টাই থাকতে হবে এমন না। একদম পেশেন্ট যখন ঘুম দিয়ে ওঠে তখন হচ্ছে পুরো জয়েন্ট শক্ত হয়ে রয়েছে মনে হবে। এবার আস্তে আস্তে এটা ঠিক হবে। ঠিক আছে? এটারে বলে মর্নিং স্টিফনেস। তারপর ২ নাম্বার পয়েন্ট, আর্থ্রাইটিস অফ দ্য 3 অর মোর জয়েন্ট এরিয়া। ৩
3টা জয়েন্ট, এই যে আমাদের আঙুলে প্রত্যেকটা আঙুলের করে কিন্তু এক একটা জয়েন্ট, এরকম 3টা বা তার বেশি জয়েন্টে হইতে হবে, ঠিক আছে? 3টা বা তার বেশি। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এই ছোট ছোট জয়েন্টে বেশি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত বড় জয়েন্ট হাঁটুতে হয় না, ঠিক আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় দেখা যায় হাতের আঙুলে বা পায়ের আঙুলে, এইসব জায়গায় হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি হয়। তাইলে এই ক্ষেত্রে কি 3টা এরকম ছোট ছোট জয়েন্টে হয়েছে তার আর্থ্রাইটিস হইতে হবে, ঠিক আছে? আর্থ্রাইটিস হইতে হবে। আর্থ্রাইটিস 3টা বা তার বেশি জয়েন্টে হইতে হবে। তারপরের পয়েন্ট দেখেন যে হ্যান্ড জয়েন্ট এন্ড রিস্ট। হ্যান্ড মানে কি হাত, আর রিস্ট মানে কবজি, ঠিক আছে? এইসব জায়গায় হইতে হয়। পায়েও হইতে পারে, কিন্তু পায়েরটা অত বেশি কমন না, হাতেরটা বেশি কমন। তারপর 4 নাম্বারে সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। সিমেট্রিক্যাল মানে কি আমাদের হাত পা কয়টা? 2টা করে। ডান হাত, বাম পা, ডান পা, ঠিক আছে? এরকম। সিমেট্রিক্যাল বলতে বুঝাচ্ছে ডান হাতে হইলে তার বাম হাতেও হবে। দেখা যায় ডান হাতের যদি 2টা আঙুলে হয়, বাম হাতের 2টা আঙুলেও হচ্ছে। ডান পায়ের 2টা আঙুল হইলে বাম পায়েরও 2টা আঙুল হইছে, বা ডান হাতের কবজিতে হইলে বাম হাতের কবজিতেও হইছে। এইরকম প্রেজেন্টেশন বেশি থাকে সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। 5 নাম্বারে রিউমাটয়েড নোডিউল। নোডিউল মানে কি? নোডিউল মানে একটা জায়গা শক্ত বিচির মতো হয়ে গেছে, ঠিক আছে? জয়েন্টের, এটারে বলে নোডিউল। একটা শক্ত বিচির মতো হয়ে যাওয়ারে, বা শক্ত শক্ত, অনেকে মনে করে টিউমার হইছে, কিন্তু টিউমার না এটা। এটা হচ্ছে রিউমাটয়েড নোডিউল। তারপর 6 নাম্বারে পজিটিভ আরএ ফ্যাক্টর। আরএ ফ্যাক্টর কি? আরএ ফ্যাক্টর একটা হচ্ছে টেস্টের নাম। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের যখন টেস্ট করতে দিই তখন আরএ টেস্ট করতে দিই, ঠিক আছে? এই পজিটিভ আরএ টেস্ট হইতে হবে, এই টেস্টটা পজিটিভ হইতে হবে। আর 7 নাম্বারে কি? টিপিক্যাল রেডিওলজিক্যাল সেন্স। রেডিওলজিক্যাল সেন্স বলতে, রেডিওলজি বলতে বুঝাই আমরা এক্স-রে, ঠিক আছে? এক্স-রে। এক্স-রে করলে আমরা এক্স-রে তে সেন্স পাবো, নরমাল এক্স-রে পাবো না। এটারে বলতেছে টিপিক্যাল রেডিওলজিক্যাল সেন্স। তাহলে এই 7টা পয়েন্ট যদি আমাদের পজিটিভ সবগুলা হয়, সবগুলো হইলে তো রিউমাটয়েড আর্থ্রাইটিস এমনি কনফার্ম, ঠিক আছে? কনফার্ম। আর আমরা যদি এত কিছু বুঝতে না পারি, আমরা যদি সিম্পটম পাই খালি চোখে, তাইলে আমরা হচ্ছে টেস্ট করতে দিই আরএ ফ্যাক্টর টেস্ট। আরএ ফ্যাক্টর টেস্ট পজিটিভ মানে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, ঠিক আছে? তাইলে আমরা এই 7টা পয়েন্ট হইছে মিলাবো। এই 7টা পয়েন্ট দেখলে আমরা বুঝতে পারবো যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা। আগেই বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় ছোট জয়েন্টে, আর বড় জয়েন্টে হয় অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে? হাঁটুতে যাদের সমস্যা, যেমন হাঁটুতে বলে যে হাঁটুতে বাত, ঠিক আছে? এটা কিন্তু অস্টিও আর্থ্রাইটিস, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস না। ট্রিটমেন্ট মোর এবার সেম, কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা অস্টিও আর্থ্রাইটিস, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আজকে আমরা বলতেছি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে? খারাপ সবথেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস। যত আর্থ্রাইটিস আছে এর ভিতর সবথেকে খারাপ কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করে, মানে ট্রিটমেন্টে না যায়, পেশেন্ট অবহেলা করে, তাহলে কিন্তু বডির অন্য জায়গায় সমস্যা হয়ে যেতে পারে। এমনকি রিউমাটয়েড হার্ট ডিজিজও হয়ে যেতে পারে, ঠিক আছে? হার্টের সমস্যা হইতে পারে। এবার আসেন কি কি টেস্ট করতে দিব আমরা। এতক্ষণ তো বললাম যে খালি চোখেও কিভাবে দেখতে পারি। এবার আসেন যেগুলো পাইলে আমরা কি কি টেস্ট করতে দিব রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে। আমরা কয়েকটা টেস্ট দিই, বেশি টেস্ট দেই না। এক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে সিবিসি। এ জায়গায় এফবিসি বলে লেখা, ঠিক আছে? এটা সিবিসি, ঠিক আছে? কারেকশন করে নিয়েন যাদের কাছে ছবি আছে। সিবিসি, ঠিক আছে? সিবিসি মানে কি? কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট। আমরা ব্লাডের একটা টেস্ট করতে দিই কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি দেখি? আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে দেখি ইএসআর দেখি, ঠিক আছে? ইএসআর দেখি। আর কি দেখি? আর হচ্ছে ডাব্লিউবিসির বিভিন্ন ভাগ আছে, আমরা পড়বো ফিজিওলজিতে সামনে। এই ডাব্লিউবিসির বিভিন্ন ভাগগুলো আমরা দেখি, ঠিক আছে? নিউট্রোফিল কাউন্ট দেখি, লিম্ফোসাইট কাউন্ট দেখি, এগুলো দেখি। আচ্ছা, ইএসআর দেখে আমরা কি বুঝি? ইএসআর বেশি মানে তার বডিতে ইনফেকশন আছে, ঠিক আছে? ইনফেকশন আছে। ইএসআর দিয়ে বুঝি যে বডিতে ইনফেকশন আছে কি নাই, ঠিক আছে? ইএসআর বেশি থাকা মানে ইনফেকশন আছে। আচ্ছা, এই জায়গায় ইএসআর এর থেকেও সেনসিটিভ আরেকটা জিনিস আছে, সিআরপি বলি, সিআরপি টেস্ট, ঠিক আছে? এই দুইটার ভিতর কিন্তু সিআরপি দিয়েও দেখি আমরা ইনফেকশন আছে কিনা। দুইটার ভিতর সিআরপি ভালো। ইএসআর এর থেকে সিআরপি ভালো। ইএসআর ভালো না কেন? ইএসআর যদি কারো ইনফেকশন হয়, ধরেন একটা পেশেন্টের জ্বর হইলো, আজকে জ্বর হইলো, ইএসআর তো বেড়ে যাবে। ইএসআর বেড়ে যাবে, কিন্তু জ্বর ঠিক হয়ে গেল 3 দিন পর। এবার আবার ইএসআর করলেন, দেখবেন ইএসআর কিন্তু সেই বাড়তেই রয়েছে, ইএসআর কমে নাই। কারণ ইএসআর কমে স্বাভাবিক হইতে একটা অনেক দিনের পিরিয়ড লাগে, দেখা যায় 6-7 মাস লাগে স্বাভাবিক হইতে। এজন্য আমরা ইএসআর এর ওইরকম সেনসিটিভ হিসাবে ধরি না। আমরা সেনসিটিভ হিসাবে ধরি সিআরপি। সিআরপির ক্ষেত্রে কি হয়? জ্বর আজকে হয়েছে, আজকে সিআরপি বেশি, 3 দিন পর জ্বর চলে গেছে, সিআরপি আবার একদম নরমাল হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য ইএসআর এর থেকে সিআরপি ভালো। কিন্তু সিআরপি কিন্তু আলাদা পরীক্ষা, এটা সিবিসির ভিতরে আসবে না। সিআরপি করতে গেলে আলাদা লিখে দিতে হবে সিবিসি, কিন্তু সিআরপি, কিন্তু সিবিসি তে ইএসআর অটোমেটিক চলে আসে, ঠিক আছে? চলে আসে। তাহলে প্রথম টেস্টটি আমাদের সিবিসি, তারপর সিআরপি করতে পারলে ভালো। সব জায়গায় আবার সিআরপি হয়ও না। তারপরের টেস্ট যেটা আমাদের অ্যাকুরেট আরএ টেস্ট, আমি আগেই বলছি আরএ টেস্ট
করতে দিই, রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আমরা মনে করি আরএ টেস্ট করতে দিই, আরএ টেস্ট পজিটিভ মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস তার হইছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা আরএ টেস্ট করতে দিই। তারপর দেখেন এন্টি-সিসিপি অ্যান্টিবডি। এন্টি-সিসিপি অ্যান্টিবডি এই জায়গায় না করলেও সমস্যা নাই। এই এন্টি-সিসিপি অ্যান্টিবডি কেন করতে দিছে? এন্টি-সিসিপি অ্যান্টিবডি দিয়ে আমরা হইছে অস্টিওআর্থ্রাইটিস কনফার্ম করি। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এই এন্টি-সিসিপি অ্যান্টিবডিটা পজিটিভ হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আরএ ফ্যাক্টর পজিটিভ হবে না। এইজন্য আমরা এই জায়গায় করতে দিছি যে অস্টিওআর্থ্রাইটিস হলে ধরা পড়বে। আর কি করতে দিই? আর এক্স-রে করতে দিই। এক্স-রে কোথার এক্স-রে করতে দিব? যেই জয়েন্টের সমস্যা, হাতের জয়েন্ট হইলে হাতের, পায়ের জয়েন্ট হইলে পায়ের। যেই জায়গার সমস্যা সেই জায়গার একটা এক্স-রে করাবো, ঠিক আছে? এই কয়টা পরীক্ষা আমরা মূলত করি। একটা সিবিসি করি, আরএ টেস্ট করি, এক্স-রে করি, ঠিক আছে? এই কয়টা হচ্ছে সবথেকে বেশি। আর এন্টি-সিসিপি অ্যান্টিবডি জাস্ট অস্টিওআর্থ্রাইটিস যেমন হাঁটুতে হইলে আমরা এন্টি-সিসিপি অ্যান্টিবডি করতে দিই। এর আগে কিন্তু করতে দেব না। এই ছোট, ছোট জয়েন্ট হইলে এন্টি-সিসিপি অ্যান্টিবডি করার কোনো দরকার নাই। তাহলে পরীক্ষা হইছে এই কয়টা জাস্ট। এবার আসেন ট্রিটমেন্ট। এবার আমরা কনফার্ম হয়ে গেছি যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হইছে। এবার আমরা কি চিকিৎসা দিব তারে? চিকিৎসা কি দিব? চিকিৎসা একদম সহজ চিকিৎসা। প্রথমেই কি ব্যথার ওষুধ দিতে হবে। যেহেতু ব্যথা আগে কমাইতে হবে ব্যথা, ঠিক আছে? এজন্য আমাদের ব্যথার ওষুধ হইছে সবার আগে দিতে হবে। এর আগে একটু উপদেশ দিতে হবে যাদের যেই জয়েন্টে সমস্যা সেই জয়েন্ট যাতে বেশি মুভমেন্ট না করে, মানে রেস্টে থাকতে হবে, ঠিক আছে? যদি হাতের জয়েন্টে আমরা বলে দিই যে হাত বেশি নাড়াচাড়া করা যাবে না, যেই জয়েন্ট সমস্যা, ঠিক আছে? তাইলে প্রথমে হইছে রেস্টে রাখার জন্য উপদেশ দিতে হবে। পাশাপাশি হইছে ব্যথার ওষুধ দিতে হবে। এই ক্ষেত্রে আমরা এনএসআইডি দিই। এনএসআইডি মানে যেগুলো ব্যথার ওষুধ এগুলোরে আমরা ২ ভাগে মূলত ভাগ করি। একটা ভাগে বলি এনএসআইডি আরেকটা বলি অপয়েড। অপয়েড মূলত হইছে বেশি যে প্যাথেডিন, মরফিন নাম শুনবেন এগুলোরে বলে অপয়েড। এগুলো হইছে এই ক্ষেত্রে দেই না। এই ক্ষেত্রে দিই আমরা এনএসআইডি যেগুলো মুখে খাওয়া যায় আমরা প্রথমে সেগুলো দিয়ে শুরু করি। কি, কি এনএসআইডি দিতে পারবেন? যাদের অল্প ব্যথা এনএসআইডিতে প্রথমের পয়েন্টই হইছে জ্বরের ওষুধ যেটা নাপা, ঠিক আছে? প্যারাসিটামল এইটা হচ্ছে সবথেকে কম পাওয়ারের এনএসআইডি ব্যথার ওষুধ। যাদের একদম অল্প ব্যথার কমপ্লেন তাদের ক্ষেত্রে আমরা প্রথম চয়েস হিসেবে শুরু করি প্যারাসিটামল। এবার আস্তে, আস্তে আমরা পাওয়ার বাড়াবো। সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসে প্যারাসিটামল দিলে কোনো লাভ হয় না, ঠিক আছে? এর ব্যথা একটু বেশিই থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের চয়েস কি থাকবে? এই ক্ষেত্রে আমাদের চয়েস একটু বেশি পাওয়ারের। বেশি পাওয়ার বলতে কি বোঝায়? আমরা সিরিয়ালি যাই। প্রথমে আমরা চেষ্টা করি ন্যাপ্রোক্সেন দিয়ে, ন্যাপ্রোক্সেন দিয়ে, ঠিক আছে? প্রথমেই আমরা চেষ্টা করি ন্যাপ্রোক্সেন দিয়া, ঠিক আছে? ন্যাপ্রোক্সেন। আচ্ছা ব্যথার ওষুধ সর্বোচ্চ আমরা ৩ টা একদিনে দিতে পারবো। কিন্তু সব পেশেন্টই যে ৩ টা দিতে হবে এমন না। যদি ব্যথা কম থাকে আপনি ডোজ কমায়ে দিতে পারেন। ১ টাও দিতে পারেন, ২ টাও দিতে পারেন। সর্বোচ্চ আমরা ৩ টে পর্যন্ত যাই। ঠিক আছে? কিছু এক্সেপশন আছে ২-১ টা শুধু আমরা ৪ টাও দিই। কিন্তু আমরা সর্বোচ্চ মনে রাখবেন এজ এ হোল ৩ টা দেয়া যাবে। যেমন ন্যাপ্রোক্সেন আপনি কয়টা দিবেন? সর্বোচ্চ ৩ টে দিতে পারবেন। কিন্তু ব্যথা যদি কম থাকে তাইলে আমরা বলি ২ টা বা ১ টা। ঠিক আছে? তাহলে ১ম চয়েস আমাদের প্যারাসিটামল ওটা তো কাজ হয় না তো আমি আগেই বললাম। তাইলে আমরা দিতে পারি কি ন্যাপ্রোক্সেন দিতে পারি। এই ক্ষেত্রে ন্যাপ্রোসিন নামে বাজারে পাওয়া যায়। ঠিক আছে? ন্যাপ্রোসিন, ন্যাপ্রোক্সেন নামে পাওয়া যায়। তারপর কি দিতে পারি? আইবুপ্রোফেন দিতে পারি, সুলিন্ডার দিতে পারি। ঠিক আছে? আইবুপ্রোফেন দিতে পারি, সুলিন্ডার দিতে পারি। এই আইবুপ্রোফেন একদিনে ৪ টা পর্যন্ত দেয়া যায়। ঠিক আছে? ৪ টা পর্যন্ত দেয়া যায়। সর্বোচ্চ কিন্তু না লাগলে কমাই দেওয়ার ট্রাই করবেন। ব্যথার ওষুধ বেশি না দেয়াই ভালো। সুলিন্ডাক দিতে পারেন। সুলিন্ডাক আমরা একদিনে ২ টা বা ৩ টা পর্যন্ত দিতে পারি। ঠিক আছে? সুলিন্ডাক। সুডাক নামে পাওয়া যায় বাজারে। সুডাক। তারপর আর কি দিতে পারি? এই ক্ষেত্রে কিটোরোলাক, ডাইক্লোফেনাক এগুলো দিতে পারেন। বাট কিটোরোলাক সাধারণত আর্থ্রাইটিস এ খুব বেশি ভালো কাজ করে না। এজন্য আমরা দেই না। ঠিক আছে? কিটোরোলাক অত বেশি ভালো কাজ করে না। আমরা মূলত ওই ব্যথার ওষুধের ভিতরেই থাকতেছি। আইবুপ্রোফেন দিই, কিটোরোলা এই দিই, সুলিন্ডাক দিই, ন্যাপ্রোক্সেন দিই। এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই দেয়া পরে যদি এনএসআইডি দেই। ঠিক আছে? আর কিটোরোলাক, ডাইক্লোফেনাক এগুলো ইউজ করা যায়। ইচ্ছা করলে করতে পারেন। কিন্তু কিটোরোলাক অত ভালো কাজ করে না। ডাইক্লোফেনাক আবার কাজ করে। ডাইক্লোফেনাক যাদের দেখা যায় যে অত্যাধিক পরিমাণ ব্যথা তাদের আমরা সাপোজিটরি পর্যন্ত দিতে বলি। ঠিক আছে? ডাইক্লোফেনাকের সাপোজিটরি, ভলটালিন এগুলো, অ্যাসিক্লোফেনাক এগুলোও দেয়া যাইতে পারে। তাহলে ১ম অপশন আমাদের এনএসএআইডি। ঠিক আছে? এনএসএআইডি। এবার এনএসএআইডি দিয়ে কোনো লাভ হচ্ছে না। পেশেন্টের এই ওষুধ খাওয়াচ্ছেন ৭ দিন ১০ দিন কোনো লাভ হচ্ছে না। তাইলে এবার আমার বাড়াতে হবে, পাওয়ার বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমরা কি এড করি? এই ক্ষেত্রে আমরা ২ ধরনের ড্রাগ এড করতে পারি। স্টেরয়েড এড করতে পারি বা ডিএমএআরডি এড করতে পারি। ঠিক আছে? স্টেরয়েড এড করতে পারি বা ডিএমআরডি। স্টেরয়েড কি স্টেরয়েড এড করব? এই ক্ষেত্রে প্রেডনিসোলোন এড করতে পারি। ঠিক আছে? ডেফ্লাজাকোড এড করতে পারি। ঠিক আছে? এগুলো আমরা এড করে দিতে পারি। প্রেডনিসোলোন বা ডেফ্লাজাকোড এই জাতীয় ওষুধ আমরা প্রেডনিসোলোন মানে কটা? কটা নামে পাওয়া যায়। ঠিক আছে? অ্যাডামস নামে পাওয়া যায়। এইসব আমরা এড করতে পারি বা ডেফ্লাজাকোড এড করতে পারি। এগুলো এড করার পরও যদি কোনো কাজ না করে মানে ভালো রেজাল্ট পাচ্ছি না তাইলে আমাদের লাস্ট অপশন ডিএমআরডি তে যাইতে হবে। ডিএমআরডি কি, কি? ডিএমআরডি হচ্ছে মিথোট্রেক্সেট।
ঠিক আছে? মিথোট্রেক্সেট এগুলো কিন্তু অত্যাধিক হাই পাওয়ারের ওষুধ। আপনারা এভয়েড করার ট্রাই করবেন। শুরুতেই কাউরে দিবেন না বা দিতে গেলেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিয়ে দিবেন। আগেই মিথোট্রেক্সেট খাওয়াই দিবেন না কাউরে। এগুলো কিন্তু খারাপ মেডিসিন। ঠিক আছে? ইমিউন সাপ্রেসিভ মিথোট্রেক্সেট, সালফাসালাজিন এগুলো দিয়ে আমরা এরপর ট্রাই করি। সালফাসালাজিন, মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেটের ডোজ হইছে প্রতি সপ্তাহে ১ টা করে। ঠিক আছে? প্রতি সপ্তাহে ১ টা করে আমরা দিই। ৭.৫ এমজি ট্যাবলেট প্রত্যেক সপ্তাহে। যদি এই যেমন আজকে শনিবার আমরা প্রত্যেক শনিবার ১ টা করে খাইতে বলি। ঠিক আছে? মেথোট্রেক্সেট আর সালফাসালাজিন যেটা সেটার ডোজ কি সেটা একদিনে সর্বোচ্চ ৩ বার পর্যন্ত দেয়া যায়। ৩ বার পর্যন্ত দেয়া যায়। কিন্তু আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি। দেখা যায় ১ম এ আমরা জাস্ট কম পাওয়ারে ১ টা দিয়ে শুরু করি ১ টা। এরপর ১ সপ্তাহ গেলে যদি কাজ ভালো না করে আমরা ২ টা করি। মানে ২ বেলা করি। এরপরও কাজ ভালো না করলে ৩ বেলা করি। এরপরও কাজ না করলে আমরা ডোজ বাড়াই। ১ টার বদলে ২ টা দিই। ঠিক আছে? এইভাবে কাজ করে। তাহলে ট্রিটমেন্ট কি? ও আরেকটা ট্রিটমেন্ট দিতে পারেন। এই ক্ষেত্রে অনেক সময় আমরা ক্রিম বা জেল, বলি-জেল নামে একটা ড্রাগ পাওয়া যায়। ঠিক আছে? জেল, ঠিক আছে? যেই জয়েন্টে, আঙুলের জয়েন্টে যদি সমস্যা হয় তাহলে আমরা এই জেলটা মাখতে বলি, বলি-জেল। ঠিক আছে? আবার ক্রিম পাওয়া যায় আপনার ন্যাপ্রোক্সেনের, ন্যাপরিন নামে। ঠিক আছে? এইটাও দিতে বলতে পারেন। যদি আঙুলে যাদের সমস্যা, ছোট, ছোট জয়েন্টিতে সমস্যা হবে এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওইটা জেল বা ক্রিম ইউজ করতে বলি। বলি-জেল ইউজ করা যায়, ন্যাপরিন ইউজ করা যায়। এগুলো ইউজ করতে বলতে পারি। আর এত কিছুর পরও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনজেকশন, ডেক্সা বা কটসন, মিথাইলপ্রেডনিসোলোন এগুলো আমরা দিতে বলতে পারি। এগুলো সব ফেল করার পর। আর তাতেও যদি কাজ না হয় লাস্ট অপশন অপারেশন। ঠিক আছে? বিভিন্ন ধরনের অপারেশন আছে সেগুলো। তাহলে ট্রিটমেন্টটা কি? আমি আরেকবার একটু বলে যাই। ট্রিটমেন্ট কি? ১ম এ আমরা চেষ্টা করব এনএসআইডি দিয়ে কমানোর। সবথেকে উইক এনএসআইডি প্যারাসিটামল। প্যারাসিটামলে না কমলে সেকেন্ড অপশনে চলে যাই ন্যাপ্রোক্সেন। ঠিক আছে? ন্যাপ্রোক্সেন। ন্যাপ্রোক্সেনও না কমলে আমরা কি করি? এর পাশাপাশি আইবুপ্রোফেন দিতে পারি, সুলিনডাক দিতে পারি, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, ভলটালিন সাপোজিটরি এগুলো দিতে পারি। কিটোরোলাক না দেয়াই ভালো। কিটোরোলাকে খুব একটা ভালো ইফেক্টিভ আমরা পাই না। এর পাশাপাশি এরপর আমরা কি করি? স্টেরয়েড এড করতে পারি। স্টেরয়েড প্রেডনিসোলোন মানে কর্টান, ডেফ্লাজাকোর্ট এগুলো আমরা এড করতে পারি। ঠিক আছে? এরপর এতেও ফেল করলে আমরা ডিএমআরডি তে চলে যাই। ডিএমআরডি কি? মিথোট্রেক্সেট, মিথোট্রেক্সেট অথবা সালফাসালাজিন এগুলো এড করি। সালফাসালাজিনের ডোজ ১ম এ আমরা ১ টা করে শুরু করি, এরপর আস্তে, আস্তে বাড়াই। আর মিথোট্রেক্সেটের ডোজ কি? প্রতি সপ্তাহে ১ টা, প্রতি সপ্তাহে ১ টা। এরপর কি? এরপর আমরা স্টেরয়েড ইনজেকশনে চলে যাইতে পারি। স্টেরয়েড ইনজেকশন দিই বা মিথোট্রেক্সেটের ইনজেকশন দিতে পারি। আর লাস্ট অপশন আমাদের কি? অপারেশন। আর পাশাপাশি যদি কোনো জয়েন্ট একদম অচল হয়ে যায়, সে মুভমেন্টই করতে পারে না, তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা ফিজিওথেরাপির কথা বলি। ঠিক আছে? ফিজিওথেরাপি নিতে বলি। যদি জয়েন্ট একদম অচল হয়ে যায় ফিজিওথেরাপির ফলে আস্তে, আস্তে এটা কিন্তু ব্যাক করে। এজন্য আমরা ফিজিওথেরাপির অ্যাডভাইস করি পাশাপাশি। বুঝতে পারছেন পুরোটা? কারো কোনো সমস্যা থাকলে, কিছু না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করেন। কোয়েশ্চেন নাই কারো? আচ্ছা, এই জায়গায় আমি ২ টা জিনিস বলতে ভুলে গেছি যে আর্থ্রাইটিস বলছি। আর্থ্রাইটিস কি জিনিস? আর্থ্রাইটিস মানে ইনফেকশন হওয়া, জয়েন্টে ইনফেকশন। ঠিক আছে? বোনসে না কিন্তু জয়েন্টে। জয়েন্ট মানে কি? যে ২ টা বোনসের সংযোগস্থল। ঠিক আছে? এটারে বলে আর্থ্রাইটিস। ২ টা আর্থ্রাইটিস মানে যেই জায়গায় আইটিস দেখবেন লাস্টে এই আইটিস মানে হচ্ছে ইনফেকশন। ঠিক আছে? ইনফেকশন। এটার আরো ভালো সুন্দর ইংলিশ হইছে ইনফ্লামেশন। ঠিক আছে? ইনফ্লামেশন। ইনফ্লামেশন আর ইনফেকশন ২ টা সেম জিনিসই, সেম জিনিসই। আর্থ্রাইটিস আর আর্থ্রাইটিস মানে কি তাহলে? জয়েন্টে ইনফেকশন বা ইনফ্লামেশন। আরেকটা টার্ম আছে আর্থ্রালজিয়া। এই ক্ষেত্রে কোনো ইনফেকশন নাই কিন্তু জয়েন্টে ব্যথা করতেছে। ঠিক আছে? ব্যথা করতেছে। জাস্ট ব্যথা করারে বলে আর্থ্রালজিয়া। আর আর্থ্রাইটিস মানে কি? ব্যথা করবে, পাশাপাশি ফুলে উঠবে, লাল হয়ে যাবে, সবগুলা থাকবে। ঠিক আছে? তাহলে সেটারে বলি আমরা আর্থ্রাইটিস। আর খালি ব্যথা হইলে যেমন কারো যদি জয়েন্ট, আঙুলের জয়েন্টে খালি ব্যথা করতেছে, তাহলে ওইটার নাম আমরা বলবো আর্থ্রালজিয়া। এবার পাশাপাশি ব্যথার পাশাপাশি দেখলেন জায়গাটা গরম হয়ে আছে, লাল হয়ে গেছে, ফুলে উঠছে, তাইলে এটা হয়ে যাবে আর্থ্রাইটিস। ঠিক আছে? ইনফেকশন হয়ে গেছে। ২ টা টার্ম কিন্তু ভিন্ন। আর্থ্রালজিয়া ট্রিটমেন্ট যদি কারো জয়েন্টে ব্যথা হয় জাস্ট আমরা ব্যথার ওষুধ দিলি,
হয়ে যায়। আর কিছুই দিই না। একটা সিম্পল ব্যথার ওষুধ। আর আর্থ্রাইটিসে কিন্তু অনেক সময় আমাদের অ্যান্টিবায়োটিক দেয়া লাগতে পারে। সব ক্ষেত্রে দেই না। ইনফেকশনের কারণ খুঁজি যে কি কারণে ইনফেকশন হইছে। তখন আমরা মাঝে মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে পারি। সব ক্ষেত্রে দেই না, আগেই বলছি। আর আর্থ্রাইটিস হয়ে গেলে একদম ওই না পায় আর কমবে না। ঠিক আছে? প্যারাসিটামল এই ক্ষেত্রে বাদ। এই ক্ষেত্রে আর কোনো কাজ হয় না। দিয়ে আপনি প্যারাসিটামল দিয়ে ব্যথা কমাইতে পারেন। কিন্তু আর্থ্রাইটিসে প্যারাসিটামল দিয়ে খুব একটা লাভ হয় না। এক্ষেত্রে আমাদের পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান যেগুলো এই যে ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, সোলিন্ডাক, ডাইক্লোফ্রাক এগুলোর ক্ষেত্রে আমাদের শিফট হইতে হয়। ঠিক আছে? আর ইএসআর এর নরমাল ভ্যালু হচ্ছে 20 এর উপর গেলে খারাপ। ঠিক আছে? অ্যাবনরমাল শুরু হয়। 20 পর্যন্ত নরমাল। এটা একেক ল্যাবে একেক রকম রিপোর্ট দেয়। এজন্য আমি বলে দিলাম যে 20 পর্যন্ত নরমাল। ঠিক আছে? অনেক জায়গায় দেখবেন লেখে 15 পর্যন্ত নরমাল, অনেক জায়গায় 10 পর্যন্ত নরমাল। আমরা 20 পর্যন্তই নরমাল মানি একদম। ঠিক আছে? আর খারাপ কখন বলবেন? যদি একদম 50 এর উপর উঠে যায় তখন খারাপ। তার আগ পর্যন্ত যে খুব খারাপ বলা যাবে না। যদি একদম 50 এর উপর ইএসআর উঠে যায় তখন আমরা বলি খারাপ। ঠিক আছে? বলে দিতে পারি। এর আগ পর্যন্ত আমরা একদম খারাপ বলি না। কোয়েশ্চেন আছে কোনো? স্যার পিকচার গুলো তো আসে না, দেখতে পাচ্ছি না। ওই যে পিকচার এখন তো বন্ধ করে দিছি। পিকচার দিয়ে দিছি না আচ্ছা, আপনাদের? দিয়ে দিবেন। আমি দিয়ে দিছি আচ্ছা, সবগুলোই। পেয়ে যাবেন। ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। আর কেউ মাঝখান থেকে আর জয়েন করলে পুরোটা শুনে নিবেন। সব রেকর্ড করা আছে, দিয়ে দিবে আপনাদের লিংক। ওইখান থেকে পুরোটাই শুনতে পারবেন লেকচার। তা বলছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। স্যার অনেকটাই আছে যা যা আপনি ইংলিশে বলেন, ওইটার সাথে একটু বাংলা অর্থটা বললে আমরা ভালো করে বুঝি। হ্যাঁ, হ্যাঁ, বাংলা বলে দিই। তারপরে যদি কোনোটা আচ্ছা, মানে বাদ যায় আপনারা জিজ্ঞেস করে নিবেন। আমি বলে দেব। সবগুলা আচ্ছা, খেয়াল নাও থাকতে পারে। আপনারা জিজ্ঞেস করলে আমি ঠিক বলে আছে, দেব ঠিক যদি আছে। কোনোটা বাদ যায়। খুব ভালো লাগে স্যার, কিন্তু মাঝে মাঝে বাংলা অর্থগুলো বললে আমরা ভালো বুঝি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি আরেকটু কথা বলি। মাঝখানে আমি বলছিলাম WBC-র অনেকগুলো পার্ট আছে। এটার ছবি আমি পরদিন দিয়ে দিব আপনাদের। পরদিন ডিটেইলস পড়াবো। আজকে একটু বলি যেহেতু টাইম আছে। WBC-র বিভিন্ন পার্ট আছে। ঠিক আছে? আমরা ব্লাডে মূলত ৩ টে জিনিস দেখি। আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। ঠিক আছে? ডব্লিউবিসির ভিতর ৩ টে ৫ টা আবার ভাগ আছে। ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে? হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার ভিতর ৫ টা পার্ট আছে। ৫ টা কি, কি? নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল। এই ডাব্লিউবিসির ৫ টা পার্ট দিয়ে আমরা ডিসাইড করি কোন ধরনের ইনফেকশন। ঠিক আছে? ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার নরমাল কাউন্ট হচ্ছে ৪,০০০ থেকে ১১,০০০। ঠিক আছে? ৪,০০০ থেকে ১১,০০০ এর মধ্যে হইলে পেশেন্ট ভালো আছে, কোনো সমস্যা নাই। এবার যদি ইনফেকশন হয় পেশেন্টের তাইলে হচ্ছে ১১,০০০ এর উপরে উঠে যাবে। ঠিক আছে? ১১,০০০ এর উপরে উঠে গেলে আমরা মনে করি যে পেশেন্টের শরীরে ইনফেকশন আছে কোন ধরনের। এবার কি ধরনের ইনফেকশন আছে? ব্যাকটেরিয়াল না ভাইরাল না প্রোটোজোয়াল না কৃমির কি ধরনের ইনফেকশন আছে এইটা দেখার জন্য আমার ওই WBCর ৫ টা ভাগ আবার দেখতে হবে। ঠিক আছে? ৫ টা ভাগের ভিতরে আমি বললাম কি নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল কাউন্ট নরমালি ৪০ থেকে ৭০%। এবার যদি কারো নিউট্রোফিল কাউন্ট ৭০ এর বেশি হয়ে যায় তাইলে আমরা মনে করি তার ব্যাকটেরিয়াল ইনফেকশন হইছে। মানে তার ব্যাকটেরিয়া দিয়ে কোনো ইনফেকশন হইছে। তাইলে হইছে নিউট্রোফিল কাউন্ট বাড়ে। তাহলে নিউট্রোফিল কাউন্ট বাড়ে কখন? ব্যাকটেরিয়াল ইনফেকশনে। ২ নম্বরে লিম্ফোসাইট। ঠিক আছে? লিম্ফোসাইট। লিম্ফোসাইট কাউন্ট নরমাল হইছে ২০ থেকে ৪০%। এবার কোন রোগীর যদি দেখেন লিম্ফোসাইট কাউন্ট ৫০ বা ৬০ হয়ে গেছে মানে তার লিম্ফোসাইট কাউন্ট বাড়ছে। তাইলে তার মানে হচ্ছে তার কোন ভাইরাস দিয়ে ইনফেকশন হইছে অথবা তার টিবির জীবাণু আছে শরীরে। ঠিক আছে? টিবি। টিবির নাম তো সবাই পরিচিত। সেই টিবির জীবাণু আছে বা ভাইরাস দিয়ে কোনো ইনফেকশন হইছে। তারপর আছে লাস্টে একটা আছে বেজোফিল। ঠিক আছে? বেজোফিল। বেজোফিলের নরমাল কাউন্ট হচ্ছে ১%, অনলি 1%। এবার কারো যদি বেজোফিল থাকে ৭-৮% বা ১০% তাহলে বুঝতে হবে তার শরীরে অ্যালার্জেন বেশি আছে। মানে তার অ্যালার্জির সমস্যা আছে। ঠিক আছে? তাইলে হচ্ছে বেজোফিল কাউন্ট বাড়ে।
ঠিক আছে, বেজোফিল কাউন্ট বাড়ে। আরেকটা কি, আরেকটা হচ্ছে ইউসিনোফিল আছে। ইউসিনোফিল কাউন্ট নরমালি হয়েছে 2 থেকে 6%। তাহলে ইউসিনোফিল কাউন্ট যদি কারো 20-30% হয়, মানে বেশি থাকে, তার মানে কি, তার মানে প্রোটোজোয়া আছে। প্রোটোজোয়া মানে কি, প্রোটোজোয়া মানে হচ্ছে পরজীবী, যেমন কৃমি একটা, অ্যামিবা একটা, ঠিক আছে, এগুলো হচ্ছে পরজীবী। এগুলো থাকলে ইউসিনোফিল কাউন্ট পারে। তাহলে এই ডাব্লিউবিসির এই 5টা ভাগ দিয়ে আমরা ডিসাইড করি কোন ধরনের ইনফেকশন। তার ব্যাকটেরিয়াল ইনফেকশন, না ভাইরাসের ইনফেকশন, না প্রোটোজোয়ার ইনফেকশন, না অ্যালার্জি বেশি, এগুলো ডিসাইড করার জন্য আমার এই ডাব্লিউবিসির 5টা ভাগ দেখতে হয়। এটা নিয়ে ডিটেইলস আমি পরদিন আরো আলোচনা করব, সমস্যা নাই। আজকে যেহেতু টাইম আছে তাই একটু বলে দিলাম আপনাদের। আর ডাব্লিউবিসির নরমাল কাউন্ট 4000 থেকে 11000, ঠিক আছে। আর প্লাটিলেট মানে অনুচক্রিকা, এর নরমাল কাউন্ট হইছে 1.5 লাখ থেকে 4 লাখ, 1.5 লাখ থেকে 4 লাখ। আর প্রথমে যেটা আরবিসি, ঠিক আছে, লোহিত রক্তকণিকা, আরবিসি লোহিত রক্তকণিকা, এর নরমাল কাউন্ট পুরুষদের ক্ষেত্রে 40 লাখ থেকে 55 লাখ পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে 37 লাখ থেকে 50 লাখ পর্যন্ত, ঠিক আছে। দুই ক্ষেত্রে একটু আলাদা, পুরুষদের একটু বেশি, মহিলাদের একটু কম আরবিসি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, নাইলে শেষ করবো আজকের মতো। আর ওই যে ডব্লিউবিসির 6টা ই বলছিলেন। হ্যাঁ, ডাব্লিউবিসি রয়েছে 5টা, ঠিক আছে। নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেজোফিল। এটার ছবি আমি দিয়ে দেবো সামনের দিন, সমস্যা নাই। তাহলে আজকে আমরা একটা রোগ সম্পর্কে পড়াইছি, আর বাকিটা অ্যানাটমি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। একটা রোগ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা আপনারা দেখবেন, যদি কোনো কোশ্চেন এরপরও থাকে সামনের ক্লাসে জিজ্ঞেস করে নেবেন। আজকের ক্লাস এখানেই শেষ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।